আপনারা শুনছেন অডিয়াস। আজকে আপনারা শুনছেন ওয়াল্ডি মার্লস ও ল্যারি মার্লস লেখা দ্য পর্ন ট্র্যাপ বইটির বাংলা বুক সামারি। নিলয় একজন ২৬ বছর বয়সী তরুণ, যে ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আসক্ত ছিল। কৈশোরে বন্ধুদের মাধ্যমে প্রথমবার পর্নোগ্রাফির সঙ্গে পরিচিত হয়। সে প্রথমে কৌতূহলবশত দেখলেও ধীরে ধীরে এটি তার জীবনে একটি অংশ হয়ে যায়। প্রথম দিকে সে ভাবত এটি নিছক বিনোদন মাত্র। তারপর সে প্রতিনিয়ত পর্ন দেখা এবং হস্তমৈথুন করা শুরু করল। সময়ের সাথে সাথে সে বুঝতে পারে এটি তার ব্যক্তিগত ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে। নিলয় লক্ষ্য করল সে আগের মতো আর পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। বন্ধুদের সাথে সময় কাটানোর পরিবর্তে সে একা থাকতে বেশি পছন্দ করছে। তার আত্মবিশ্বাস কমে যাচ্ছে। ধীরে ধীরে ও বাস্তব সম্পর্কে আগ্রহ হারাচ্ছে। তার রোমান্টিক সম্পর্কগুলো টেকসই হচ্ছে না, কারণ সে বাস্তব সংযোগের চেয়ে পর্নোগ্রাফি কল্পনার উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। একদিন তার গার্লফ্রেন্ড তার প্রতি বিরক্ত হয়ে বলল, তুমি আমার সাথে থাকলেও মনোযোগ দাও না, সবসময় কিছু একটা তোমার মাথায় যেন ঘুরছে। তুমি কি সত্যি আমাকে চাও? সেই মুহূর্তে নিলয় উপলব্ধি করল পর্নোগ্রাফির প্রতি তার আসক্তি কেবল তার মানসিক অবস্থাকেই প্রভাবিত করছে না, বরং তার ভালোবাসার এর সম্পর্কও ধ্বংস করছে। একদিন নিলয়ের হাতে একটি বই পড়ল, দ্য পর্ন ট্র্যাপ। তারপর সে বইটি পড়তে শুরু করে। বইটি পড়ার পর সে বুঝতে পারে পর্নোগ্রাফি মস্তিষ্কের উপর কিভাবে প্রভাব ফেলে। এটি ডোপামিনের মাত্রা পরিবর্তন করে এবং এক ধরনের কৃত্রিম উত্তেজনা তৈরি করে। পর্ন অতিরিক্ত ব্যবহার করলে বাস্তব জীবনের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। পর্ন শুধুমাত্র এক ধরনের কল্পনা যা বাস্তবতার সাথে মেলে না। নিলয় সিদ্ধান্ত নেয় সে পরিবর্তন আনবে। সে ধীরে ধীরে পর্ন দেখা কমিয়ে দেয়, ডিজিটাল ডক্স শুরু করে, ফোন থেকে সব পর্নোগ্রাফি কমেন্ট মুছে ফেলে। তার গার্লফ্রেন্ডের সাথে তার সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করে, থেরাপি ও মেডিটেশন শুরু করে। প্রথম দিকে এটি খুব কঠিন ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সে নিজেকে আরো ভালোভাবে বুঝতে পারে। কয়েক মাস পর নিলয় উপলব্ধি করে যে তার জীবন অনেকটাই পরিবর্তিত হয়েছে। সে পড়াশোনায় আরো মনোযোগী হয়েছে, তার গার্লফ্রেন্ডের সাথে তার সম্পর্ক আগের চেয়ে গভীর হয়েছে এবং সবচেয়ে বড় কথা, সে নিজের প্রতি গর্ব অনুভব করে। পর্নোগ্রাফির আসক্তি ধীরে ধীরে তৈরি হয় এবং এটি সম্পর্ক ও ব্যক্তিগত জীবনে ক্ষতিকর প্রভাব ফেলে। সমস্যাটি স্বীকার করা এবং পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ। সঠিক গাইডলাইন ও সমর্থন থাকলে আসক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। পর্ন ট্র্যাপ বইটি এই ধরনের অনেক সত্য গল্প এবং অনেক সমাধানের পথ দেখায়, যা আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। মূল ধারণা ১, পর্নের ফাঁদ। এটি কি এবং কিভাবে কাজ করে? একটি সময় ছিল যখন যৌনতা ছিল অন্তরঙ্গতার প্রতীক, ভালোবাসা, সম্পর্ক আর বিশ্বাসের এক নিবিড় প্রকাশ। কিন্তু আজ সেই যৌনতা অনেকের জন্য এবং দুঃসহ অভ্যাসে পরিণত হয়েছে। পর্নোগ্রাফি দুনিয়ায় ঢুকে কেউ কেউ হারিয়ে ফেলেছে নিজের নিয়ন্ত্রণ, ভালোবাসার সংজ্ঞা কিংবা আত্মমূল্যবোধ। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি যা করছেন তা আপনার ইচ্ছার বিরুদ্ধে? আপনি কি কখনো চেয়েছেন থেমে যেতে কিন্তু পারেননি? পর্ন ট্র্যাপ অর্থাৎ এক ভয়ঙ্কর মানসিক ফাঁদ, যা একদিকে শরীরকে উত্তেজিত করে আর অন্যদিকে মনকে দুর্বল করে দেয়। চলুন আমরা সেই জগতে প্রবেশ করি, বুঝে নিই এই ফাঁদটি আসলে কি। পর্নোগ্রাফি আবিষ্কার নয়, সমস্যা হলো এ ধরনের ব্যবহারের ধরন। যৌনতা নিজের কোনো সমস্যা নয়। পর্নোগ্রাফি যদি সীমিত, স্বাস্থ্যকর ও সচেতন উপায়ে ব্যবহার করা হতো তাহলে হয়তো এত বড় আলোচনার প্রয়োজনই পড়তো না। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন কেউ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই অধ্যায়ে একাধিক মানুষের বাস্তব অভিজ্ঞতা উঠে এসেছে। যেমন ধরুন, গ্রেগ, এক বিবাহিত পুরুষ যিনি স্ত্রীকে ভালোবাসেন, কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত কাটিয়ে দেন কম্পিউটারের সামনে। একের পর এক ভিডিও একঘেয়ে অতিরিক্ত চাহিদা তৈরি করে ফেলে তার মনে। স্ত্রীকে জড়িয়ে ধরলেও তার মনের মধ্যে অন্য এক কল্পনা নারী ঘোরে। প্রেম যেন হারিয়ে যায়, ভালোবাসা হয়ে ওঠে অকার্যকর। লেখক বলেন, এই ফাঁদ এমন এক ধরনের যা প্রাথমিকভাবে আনন্দ দেয় কিন্তু শেষ পর্যন্ত কষ্ট ছাড়া কিছুই রাখে না। আসক্তির 4টি ধাপ আছে। নাম্বার 1, আকর্ষণ বা আগ্রহ জাগা। প্রথমে আপনি কৌতূহলবশত পর্ন দেখতে শুরু করেন, হয়তো বন্ধুর দেখানোতেই অথবা ইন্টারনেটে হঠাৎ করে দেখে ফেলেন কিছু। প্রথম অনুভবটা অনেক সময় হয় শিহরণে ভরা, নতুন নতুন উত্তেজনাপূর্ণ একটি অবস্থা। মস্তিষ্ক তখন ডোপামিনে ভরে যায়। নাম্বার 2, অভ্যাস তৈরি হওয়া। এই আনন্দের অনুভূতি আবার পেতে ইচ্ছা হয়। ধীরে ধীরে সময় বেড়ে যায়। একদিনে 5 মিনিট দিয়ে দেখা শুরু হলেও তা হয়ে ওঠে ঘন্টার পর ঘন্টা। নাম্বার 3, নিয়ন্ত্রণ হারানো। এবার শুরু হয় সত্যিকারের ফাঁদ। আপনি যতই থামাতে চাইবেন ততই যেন একটা অদৃশ্য শক্তি আপনাকে টানে। ক্লান্তি, একাকিত্ব বা মানসিক চাপ, এসব অনুভূতি থেকে মুক্তি পেতে আপনি
বেছে নেন পর্নকেই, কিন্তু শান্তি আসে না, আসে শুধু লজ্জা, গোপনতা আর আত্ম অবমাননা। নাম্বার 4, পরিণতি ও ক্ষতি, সবচেয়ে ভয়ানক ধাপ। এই পর্যায়ে এসে পর্ন শুধু একটা বিনোদন নয়, এটি হয়ে ওঠে একটি আসক্তি যা ব্যক্তিগত সম্পর্ককে ভেঙে দেয়, আত্মবিশ্বাসকে নষ্ট করে, যৌনতা হয়ে ওঠে যান্ত্রিক, হৃদয়হীন। লেখক বলেন এটি ধীরে ধীরে একজন মানুষের যৌন সত্তাকে গিলে ফেলে। এটা শুধু মানসিক বিষয় নয়, এটি জৈব রসায়নগত পরিবর্তন ঘটায়। যখন কেউ পর্ন দেখে তখন মস্তিষ্কে রিওয়ার্ড সার্কিট সক্রিয় হয়ে যায়। ডোপামিন নামে এক হরমোন রাসায়নিকভাবে নিশ্চিত হয়, যা আনন্দদায়ক অনুভূতির জন্য দায়ী। কিন্তু ঘন ঘন এবং অত্যাধিক ডোপামিন নিঃসরণে মস্তিষ্কের সংবেদনশীলতা কমে যায়। ফলে পরবর্তীতে এই একই আনন্দ পেতে মানুষ আরও উগ্র ও চরম ধরনের কমেন্ট খুঁজে বেড়ায়। একটা সময় এমনও হয় বাস্তব যৌনতা আর উত্তেজিত হয় না, মন চায় ভার্চুয়াল কল্পনার অসম্ভব রকমের চিত্র যা বাস্তব জীবনে মেলে না। ঠিক এইভাবে জন্ম নেয় ধীরে ধীরে ডিসেন্সিটাইজেশন বা অনুভূতি লোপ পায়। পর্নোগ্রাফির আসক্তি কেবল ব্যক্তিকে নয়, তার প্রিয়জনকেও কষ্ট দেয়। লেখক শোনান একজন স্ত্রীর গল্প, যার স্বামী চুপি চুপি পর্ন দেখতেন। একদিন সেই স্ত্রী বুঝতে পারেন তার স্বামী, তার ভালোবাসা, তার শরীর, তার চাহিদা আর স্বামীর কাছে গুরুত্বপূর্ণ নয়। স্বামী শুধু খোঁজেন ভিজুয়াল সেক্স, যেখানে তিনি কেবল একজন দর্শক। একজন স্ত্রী বলেন, আমি বেঁচে থাকলেও যেন আমার অস্তিত্ব নেই। পর্ন ফাঁদের শিকার মানুষরা সাধারণত সম্পর্কের গভীরতা হারিয়ে ফেলে, তারা আর ভালোবাসা, সত্যিকারের অনুভূতি টের পায় না। লজ্জা, গোপনতা ও আত্মগ্লানির পর্ন ফাঁদের ছায়া প্রভাব পর্ন দেখার পর বেশিরভাগ মানুষ এক ধরনের লজ্জা অনুভব করে। একদিক থেকে তারা আনন্দ পায়, অন্যদিকে থেকে নিজেকে দোষী মনে করে। এই দ্বন্দ্ব, একদিকে আকর্ষণ, অন্যদিকে গ্লানি, এটি ফাঁদকে আরো জোরালো করে তোলে। মানুষ নিজের এই অভ্যাস গোপন রাখে, কারোর সঙ্গে শেয়ার করতে পারে না, ফলে মানসিকভাবে আরো একা ও বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই অধ্যায়ের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ হলো দ্য পর্ন ট্র্যাপ সাইকেল। নাম্বার 1, উদ্দীপনা। কোন চাপ, একাকিত্ব, হতাশা, উত্তাসা এসে যায়? নাম্বার 2, ইউজ বা ব্যবহার। পর্ন দেখা শুরু হয়, তাৎক্ষণিক স্বস্তি আসে। নাম্বার 3, সেম লজ্জা, আসে না গ্লানি, আমি কেন এটা করলাম। নাম্বার 4, রিপিট, পুনরাবৃত্তি, আবার চাপ আসে, আবার পর্ন, এইভাবেই চলতে থাকে। এই সাইকেল থেকে বের হওয়া কঠিন কিন্তু অসম্ভব নয়। মূল ধারণা 2, পর্ন আপনাকে কিভাবে বদলে দেয়। কখনো কি ভেবে দেখেছেন আপনি আগের মতো নেই? আগে যেখানে জীবনের ছোট ছোট আনন্দে হাসতেন, এখন সেই হাসি যেন খুঁজে পাওয়া যায় না। আগে যেখানে ভালোবাসা মানে ছিল চোখের ভাষা, হাতের ছোঁয়া, সেখানে আজ সবকিছু যেন ঠান্ডা, নিরাবেগ আর যান্ত্রিক। কিন্তু কেন এমন হলো? কে নিল আপনার সেই অনুভব, সেই সংবেদনশীলতা? পর্ন শুধু আপনার দেখার বিষয় নয়, এটি আপনাকে ধীরে ধীরে পাল্টে দেয়। মন থেকে, আচরণ থেকে, সম্পর্ক থেকে আপনার পুরো সত্তাকে বদলে দেয়। পর্ন কিভাবে বদলে দেয় একজন মানুষকে? একেবারে অজান্তে, নিঃশব্দে। এই বদলাটা শুরু হয় ছোট্ট একটা ক্লিক থেকে। এটা এমন এক যাত্রা, শুরুটা নিরীহ, প্রায় খেলার ছলে। একটা ক্লিক, একটা ছবি বা কিছু ভিডিও, তারপর আসে মাথার ভেতর কৌতূহল, শরীরের উত্তেজনা আর মনের ভেতর এক অদ্ভুত রোমাঞ্চ। সেই রোমাঞ্চ যত গাঢ় হয়, নিজের আসল অনুভূতিগুলো তত ফিকে হয়ে যায়। লেখক বলেন, পর্ন আপনাকে ধীরে ধীরে এমন একজন মানুষে পরিণত করে যে নিজেকে চিনতে পারে না। সবার আগে বোঝা জরুরি, এই বদলটা শুধু মানসিক না, এটা মস্তিষ্কের নিউরোসায়েন্সের সঙ্গে জড়িত। প্রতিবার যখন আপনি পর্ন দেখবেন, তখন আপনার মস্তিষ্কে ডোপামিন নামক এক হরমোন নিশ্চিত হয়। এটা হলো ফিল গুড রাসায়নিক বা ফিল গুড কেমিক্যাল, যার ফলে আমরা আনন্দ অনুভব করি। ঠিক যেভাবে ড্রাগ বা নিকোটিন কাজ করে, ঠিক তেমনভাবে। কিন্তু বিপদ শুরু হয় যখন এই ডোপামিন নিঃসরণ হয় খুব বেশি পরিমাণে। আপনার মস্তিষ্ক সেটা নতুনভাবে স্বাভাবিক ধরে নেয়, ফলে আপনি সাধারণ আনন্দে, প্রেমে বা ছোঁয়ায় আর তৃপ্ত হতে পারেন না। আপনার মস্তিষ্ক আগের মতো সাড়া দেয় না। বাস্তব জীবনের অনুভবে আপনাকে উত্তেজিত করতে হয় আরও বড়, আরও অতিরঞ্জিত কল্পনার মাধ্যমে। ফলাফল, বাস্তব যৌনতা হয়ে পড়ে বিরক্তিকর, ভালোবাসা হয়ে পড়ে কম উত্তেজক। এই অধ্যায়ে লেখক বেশ কিছু বাস্তব কেস স্টাডি শোনান, যেখানে মানুষরা তাদের সম্পর্ক হারিয়েছে শুধু এই কারণেই যে পর্ন তাদের কাছে হয়ে উঠেছে ভালোবাসার বিকল্প। কেস স্টাডি লিন্ডা বা ম্যাড লিন্ডা বলেন, প্রথম দিকে বুঝতে পারেনি, ও আমার দিকে তাকাতো না, ছুতো না, কথা একদম কম বলতো, আর রাতে কম্পিউটারে ঘরে বসে থাকতো। একদিন দেখি ওর মন পড়ে আছে এক অচেনা নারীর ভিডিওতে। আমি যেন ওই জীবনে অনুপস্থিত। এটাই পর্ন ফাঁদের ভয়ঙ্কর দিক। এটি বাস্তব মানুষের জায়গা দখল করে নেয় কল্পনার চরিত্র দিয়ে। শরীর পাশে থাকলেও মন থাকে দূরে, পাশে ভালোবাসার মানুষ থাকলেও মন চায় স্ক্রিনে।
নিখুঁত শরীরের ফল, ঘনিষ্ঠতার ভাঙন, মানসিক বিচ্ছিন্নতা, প্রতারণা অনুভূতি, বিশ্বাসের চরম অবনতি। লেখক বলেন, পর্ন এমনভাবে মানুষের পর্দায় ছায়া ফেলে যে বাস্তব জীবন ঝাপসা হয়ে যায়। পর্ন শুধু সম্পর্কের ক্ষতি করে না, ব্যক্তির আত্মসম্মানকে গুঁড়িয়ে দেয়। এই অধ্যায়ে লেখক ব্যাখ্যা করেন দীর্ঘদিন পর্ন দেখলে একজন ব্যক্তি কিভাবে নিজেকে দেখতে শুরু করে শুধু উত্তেজনার যন্ত্র হিসেবে। নারী দর্শকদের ক্ষেত্রে তারা নিজেদের শরীর নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন, ভাবেন আমি হয়তো ওদের মতো সেক্সি নয়। বাস্তব জীবনের যৌনতার সঙ্গে পর্নের নির্মিত দৃশ্য মেলাতে না পারায় তারা দুঃখ পান, হীনমন্যতায় ভোগেন। পুরুষদের ক্ষেত্রেও দেখা যায় তারা নিজেদের পারফরমেন্স নিয়ে অনিশ্চিত বোধ করেন। তারা ভাবে আমি কি যথেষ্ট, আমার সাইজ কি ওদের মতো। অতিরিক্ত প্রত্যাশা তৈরি হয় যৌনতাকে ঘিরে। এভাবেই পর্ন সুন্দর বা নর্মাল যৌনতায় সংজ্ঞা বিকৃত করে দেয়। মানুষ নিজেকেই ঘৃণা করতে শুরু করে। আমি কেন এমন, আমি কেন থামতে পারছি না। লেখক লেখেন এই লজ্জা, এই আত্ম অবমাননা মানুষকে আসক্তির আরো গভীরে টেনে নেয়। এটি চরম সত্য লেখক এই অধ্যায়ে তুলে ধরেছেন। পর্ন আসক্তি মানুষকে আর প্রেমময় সঙ্গী রাখে না, রাখে এক ভিজুয়াল কনজিউমার হিসাবে। মানুষ তার সঙ্গীর চোখের দিকে তাকিয়ে ভালোবাসতে চায় না, বরং তারা চায় সেই এক্সট্রিম অ্যাক্টস যা তারা পর্নে দেখে। এতে অনেক সময় এমন হয় যে সঙ্গী রাজি নয়, এমন আচরণে চাপে আসে। যৌনতা হয়ে পড়ে যান্ত্রিক, ধ্বংসাত্মক। রোমান্স, প্রেম আবেগ হারিয়ে ফেলে। এমনকি অনেকেই বলেন আমি আর সঙ্গীর সঙ্গে ফিজিক্যাল হলেও উত্তেজিত হই না, কিন্তু পর্ন দেখলে আবার জেগে উঠি। এটা শুধু অভ্যাস না, এটা এক প্রকার পুনঃপ্রোগ্রামিং। আপনার মস্তিষ্ক শেখে উত্তেজনার জন্য আমাকে দৃশ্য দরকার, অনুভব নয়। এই অধ্যায় লেখক বারবার একটা শব্দ ব্যবহার করেন, ডাবল লাইফ। পর্ন ফাঁদের শিকার মানুষরা প্রায় এমন এক জীবনযাপন করেন যার এক অংশে আছে তার স্বামী, প্রেমিক, স্ত্রী, বাবা মা, আরেক অংশে আছেন সেই গোপন চরিত্র যারা রাতের পর রাত কাটান স্ক্রিনের পেছনে নিজেকে লুকিয়ে রেখে। তারা প্রিয়জনকে মিথ্যা কথা বলেন, না আমি তো শুধু ইমেল চেক করছিলাম। তারা গোপনে ফোনে বা ল্যাপটপে হাইডেন ব্রাউজার ইউজ করেন। তারা মনে মনে দগ্ধ থাকেন, লজ্জিত হন, কিন্তু এই চক্রকে ভাঙতেই পারেন না। এভাবেই জন্ম নেয় দৈত্য পরিচয়, যার ফলে ভেঙে পড়ে আত্মবিশ্বাস, সম্পর্কের ভিত্তি, সৎ থাকার সক্ষমতা। এটা শুধু আসক্তি নয়, এটা আত্মবিচ্ছিন্নতা। লেখক এই অধ্যায়ে এমন একটি বিষয় তুলে ধরেন যা অনেকেরই অজান্তে মেনে নেয়। পর্নের বেশিরভাগ ভিডিওতেই থাকে নারীদের আত্মসম্মান, জোরপূর্বক দৃশ্য, বর্ণবাদী বয়সভিত্তিক বিকৃতি, একমুখী ভোগাবাদ। এইসব দেখতে দেখতে মানুষ অজান্তেই এসবকে নর্মাল বা অ্যাংজাইটিং ভাবতে শুরু করে। ফলাফল, তারা বাস্তব জীবনেও ওই রকম আচরণ আশা করে। সম্মতি, আবেগ, সংবেদনশীলতা হারিয়ে যায়। তারা পাওয়ার অভাবে যৌনতার অংশ ভাবেন। এটাই লেখকের মতে সাইকোসেক্সুয়াল রিপ্রোগ্রামিং, যেখানে একজন ব্যক্তি আর ভালোবাসা নয়, তার আধিপত্য চাই, পারফরমেন্স চাই, যৌনতা শুধু নিজের আরামের জন্য। মূল ধারণা 3, পর্ন কিভাবে আপনার সম্পর্ককে প্রভাবিত করে। এই অধ্যায়ের লেখক ও থেরাপিস্ট ওয়েডিন্স অত্যন্ত সংবেদনশীলভাবে ব্যাখ্যা করেছেন পর্ন কিভাবে ধীরে ধীরে নিঃশব্দে একটা সম্পর্কের ভিতকে নাড়িয়ে দেয়। আপনি যদি ভেবে থাকেন তো আমি একা তো পর্ন দেখি, এতে তো কারোর ক্ষতি হয় না, তবে এই অধ্যায়টা আপনার জন্য চোখ খুলে দেওয়ার মতো একটা কারণ। পর্নোগ্রাফি ঠিক যেমন ব্যক্তিগতভাবে আপনাকে ভেতর থেকে ক্ষয় করে, ঠিক তেমনিভাবে সম্পর্কের মধ্যে তৈরি করে অবিশ্বাস, দূরত্ব আর মানসিক বিচ্ছিন্নতা। চলুন গল্পের মতো করে জানি পর্ন বনাম বাস্তব সম্পর্ক। ধরুন একটা দম্পতি, ড্যানিয়েল আর লুনা। শুরুতে তাদের সম্পর্কটা ছিল ভীষণ উষ্ণ, আন্তরিক, ভালোবাসায় পূর্ণ। একে অন্যের দিকে তাকালে চোখে পড়তো মুগ্ধতা, কিন্তু আস্তে আস্তে ড্যানিয়েলের রাত জাগা, একা একা থাক আর যৌন ঘনিষ্ঠতার ক্ষেত্রে আগ্রহ কমে যাওয়া লুনার মনে প্রশ্ন জাগায়, সব ঠিক আছে তো? ড্যানিয়েল নিজের মোবাইল বা ল্যাপটপে কিছু গোপন রাখে, মাঝে মাঝে দরজা বন্ধ করে থাকে দীর্ঘ সময়। লুনা বুঝতে পারে কিছু একটা গোপনীয়তা আছে। একদিন সে আবিষ্কার করে ড্যানিয়েল পর্নে আসক্ত। এই রকম ঘটনা শুধু ড্যানিয়েল বা লুনার নয়, আজ হাজারো সম্পর্কের গল্প। এই অধ্যায়ে লেখক দেখিয়েছেন পর্নোগ্রাফির ব্যবহার কিভাবে দাম্পত্য বা প্রেমের সম্পর্কে বিষ ঢেলে দেয়, আর ধীরে ধীরে ভালোবাসার জায়গাটা দখল করে নেয় যৌন ফ্যান্টাসির অবাস্তবতাকে। বিশ্বাস ভাঙার সূক্ষ্ম প্রক্রিয়া। পর্ন ব্যবহারকে অনেকেই চিটিং হিসেবে ধরে না, কারণ শারীরিকভাবে তো কেউই অন্য কারোর সঙ্গে সম্পর্ক করছে না, তাই না? কিন্তু লেখক বলেছেন এটি এক ধরনের সিক্রেট সেক্সুয়াল লাইফ, যেখানে একজন নিজের সঙ্গীর অজান্তে অন্য একটা জগতে প্রবেশ করছেন। এটা গোপনতা, এটা মিথ্যে, আর এটা এক ধরনের বিশ্বাসভঙ্গতা। সঙ্গী যখন জানেন না আপনি নিয়মিতভাবে পর্ন দেখছেন, তখন আপনি তার প্রতি সততা হারাচ্ছেন। ধীরে ধীরে সেই গোপনতা বড় হতে থাকে। সম্পর্কের মাঝে আসে অদৃশ্য দেওয়াল,
এবং সেটা অনেক সময় এমন স্তরে পৌঁছায় যেখানে যোগাযোগের সেতু ভেঙে পড়ে, মানসিক সম্পর্কের দূরত্ব। লেখক ব্যাখ্যা করেছেন, পর্ন ব্যবহার একজনকে অন্যের আবেগ বুঝতে অক্ষম করে তোলে, কারণ এখানে সেক্স হয় কৃত্রিম আর একতরফা এবং আবেগহীন। ফলে বাস্তব জীবনের সত্যিকারের মিলন, যেখানে দুজনের বোঝাপড়া, আবেগ সম্মতির দরকার, সেই জিনিসটা অসহনীয় হয়ে দাঁড়ায়। পর্ন ফ্যান্টাসি জগতে একজন পুরুষ বা নারী পায় একতরফা নিয়ন্ত্রণ, যেখানে সঙ্গীর অনুভূতি গুরুত্ব থাকে না। কিন্তু বাস্তব সম্পর্কে তো সেটা চলে না। ফলে পর্ন ব্যবহারকারী ধীরে ধীরে সঙ্গীর প্রতি আগ্রহকে হারায়, কারণ তার ফ্যান্টাসির সঙ্গে মেলে না বাস্তব সঙ্গী। এই ডিসকানেক্ট এমন জায়গা নিয়ে যায় যেখানে প্রেম, ভালোবাসা গুটিয়ে যায় নিছক সহাবস্থানে। যৌন জীবনের সমস্যা। এই অধ্যায়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে পর্ন কিভাবে একজন মানুষের যৌন প্রত্যাশা বিকৃত করে ফেলে। একজন যখন নিয়মিত পর্ন দেখেন, তার মস্তিষ্কে এক্সাইটেশন বা উত্তেজনার মাপকাঠি বাড়তে থাকে। বাস্তব যৌন জীবনে এই উত্তেজনা অনুপস্থিত মনে হয়, ফলে তিনি হয়তো সঙ্গীর সঙ্গে যৌন মিলনে আগ্রহ হারান অথবা চাহিদা করেন অস্বাভাবিক কিছু, যা সঙ্গীর জন্য অস্বস্তিকর। বাস্তব যৌনতার সময় সাড়া দিতে পারেন না, কারণ মস্তিষ্ক কেবলমাত্র স্ক্রিনের চিত্রে সাড়া দেয়। এছাড়াও থাকে অতিরিক্ত পর্ন ব্যবহারের কারণে অর্গানাজমের সমস্যা, আগ্রহের ঘাটতি, যৌন মিলনের সময় মনোযোগ হারায়, যা দাম্পত্য জীবনে তৈরি হয় গভীর হতাশা, আত্মসম্মান ও আত্মবিশ্বাসের পতন। যখন একজন সঙ্গী পর্নে আসক্ত হন, তখন অপরজনের মনে একটা প্রশ্ন ঘুরপাক খায়, আমি কি তার জন্য যথেষ্ট নই? এই অধ্যায়ে অনেক নারীর অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে, যারা অনুভব করেছেন তারা যেন একটা রিয়েল ওয়ান হয়ে ভাবছেন স্ক্রিনের কৃত্রিম নারীর কাছে। অনেকে বলেন, সে পর্ন দেখে, আমি পাশে শুয়ে থাকলেও ও যেন আমার দিকে তাকায় না। এই কথাগুলো একটা সম্পর্কে সবচেয়ে গভীর যন্ত্রণা প্রকাশ করে। সঙ্গীর মনোযোগ হারানো, ইচ্ছার প্রকাশ এবং যৌন উত্তেজনার অভাব, এসব মিলে একজনের আত্মসম্মান তলানিতে এসে ঠেকে। সম্পর্কের উপর চূড়ান্ত প্রভাব। পর্নের ব্যবহার যদি নিয়ন্ত্রণহীন হয়, তবে সেটা একসময় সম্পূর্ণ সম্পর্ক ভেঙে ফেলার কারণ হয়ে দাঁড়ায়। কিছু দম্পতির মধ্যে দেখা যায় বারবার পর্ন দেখার বিষয় নিয়ে ঝগড়া করা। কেউ কেউ পর্নের জগতেও ঢুকে পড়ে, এমন নিঃসঙ্গ ঘরে যেখান থেকে বেরোনো যায় না। আর কেউ কেউ এমনও আছেন যারা পর্নের অনুপ্রেরণা বাস্তব জীবনেও পরকীয়ার সাথে পা বাড়ায়। সব মিলিয়ে পর্ন শুধু ব্যক্তিগত নেশা নয়, এটা একটা সম্পর্কে গভীর রোগে পরিণত হতে পারে যদি সেটা সময় মতো থামানো না যায়। সমাধানের পথ, ভালোবাসা, পুনরুদ্ধার। লেখক শুধু সমস্যা বলেই থেমে যায়নি, বরং দিয়েছেন কিছু দারুণ বাস্তবমুখী পরামর্শ। এক খোলামেলা যোগাযোগ। পর্ন ব্যবহারের বিষয়টি সঙ্গীর সঙ্গে খোলাখুলি আলোচনা করুন। লজ্জা না পেয়ে বলুন আপনি কি অনুভব করছেন এবং আপনি নিজে থেকে পরিবর্তন আনতে চান। নাম্বার 2, দম্পতি থেরাপি, যেখানে একজন বিশেষজ্ঞ আপনার সম্পর্ক পুনরুদ্ধারে সহায়তা করতে পারেন। থেরাপিস্টরা জানেন কিভাবে বিশ্বাসের সেতু আবার গড়ে তুলতে হয়। নাম্বার 3, যৌন সিদ্ধান্ত দুজন মিলে ঠিক করতে পারেন কিভাবে আপনাদের যৌন জীবনকে পুনর্গঠিত করবেন, কিভাবে আবেগ ভালোবাসাকে ফিরিয়ে আনবেন। নাম্বার 4, আত্মনিয়ন্ত্রণের চর্চা। নিজেকে প্রশ্ন করুন, আমি আসলে কি খুঁজছি? কারণ অনেক সময় পর্নের পেছনে থাকে একাকিত্ব, হতাশা বা অব্যক্ত মানসিক চাপ। এই অধ্যায়টা আমাদের চোখ খুলে দেয় যে পর্ন কেবল একটা স্ক্রিনের জিনিস নয়, এটা একটা সম্পর্কের আয়নায় ফাটল ধরে দিতে পারে। যদি আমরা সতর্ক না থাকি, সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে আস্থা, খোলামেলা ভাবনার এবং পারপার্শ্বিক শ্রদ্ধার উপর। আর যদি আপনি এই মুহূর্তে এমন একটা সম্পর্কের মধ্যে থাকেন যেখানে পর্ন বাধা হয়ে দাঁড়িয়েছে, তাহলে জেনে রাখুন এটা শুধরে নেওয়া যায় একসঙ্গে সচেতনভাবে। মূল ধারণা 4, ছাড়ার সিদ্ধান্ত। নিজের জীবনে মালিক হওয়া। একটা সময় আসে, জীবন যখন আয়নার দিকে তাকিয়ে আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি কি এখনো সেই মানুষ? আমি কি হারিয়ে ফেলেছি? নিজেকে একটা সময় আসে যখন ঘরের আলো কমে আসে, মনে হয় আমি আর এই অন্ধকার চাই না, আমি আর এই গোপন বেদনাকে সঙ্গে নিয়ে বাঁচতে পারছি না। এখানে লেখক আমাদের সেই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে নিয়ে যান যেখানে একজন মানুষ সাহস করে বলে ওঠেন, আমি থামতে চাই, আমি ফিরে যেতে চাই, সেই নিজের কাছে পর্ন ছাড়তে চাই। আপনি যদি এখন অডিয়াসে এই অধ্যায়টি শুনছেন, তাহলে ধরে নেওয়া যায় আপনি কিছুটা হলেও থামতে চাচ্ছেন, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বেশিরভাগ মানুষ বহুদিন ধরে সংগ্রাম করেন গোপনে, নিঃশব্দে। তারা ভাবেন আমি পরে ছাড়বো। কেউ বলেন একবার শেষ ভিডিওটা দেখি, তারপর আবার কেউ বলেন আমি তো অত আসক্ত না, আমি নিয়ন্ত্রণেই আছি। সিদ্ধান্ত নেওয়া মানে জাদুর মতো কিছু না, এটা এক ধরনের মনের প্রস্তুতি, এটা গভীর আত্ম উপলব্ধি। এই পথে আমি হাঁটতে চাই না। এই সিদ্ধান্ত আসতে পারে 3টি জায়গা থেকে। নাম্বার 1, ব্যথা থেকে, সম্পর্ক ভেঙে গেছে, নিজের প্রতি ঘৃণা বেড়েছে। নাম্বার 2, আত্ম উপলব্ধি থেকে, বুঝে গেছেন এই অভ্যাস আপনাকে নিচে নামাচ্ছে। নাম্বার 3, প্রেম থেকে, নিজের প্রতি বা কারোর প্রতি ভালোবাসা আপনাকে বাধ্য করছে থামতে। পর্ন আসক্তি মানে দুর্বলতা, এটা মিথ্যা। আমি যদি এটা স্বীকার করি তাহলে আমি ব্যর্থ, এটাও মিথ্যা।
তিনি বলেন নিজের সীমাবদ্ধতা স্বীকার করাই আসল সাহস। লেখক এই অধ্যায়ে আমাদের চোখে আঙুল দিয়ে দেখান কেমন করে আমরা নিজেদের প্রতি কঠোর হই। আমরা ভাবি, আমরা কি পাপী? আমি কেন এমন হচ্ছি? আমি তো চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। আমি কি দুর্বল? আর শক্তির বিরুদ্ধে লড়াই মানে নিজের পক্ষে দাঁড়ানো। এটা মানে নিজের জীবনের চালক নিজে হওয়া। লেখক বলেন সিদ্ধান্ত নেওয়ার সময় মন তৈরি করে এক অদ্ভুত টানাপোড়েন। একদিকে থাকে পুরনো অভ্যাসের আরাম, ক্ষণিকের উত্তেজনা, একেবারেই দেখেননি এমন টাইপের চা। অন্যদিকে থাকে অনুশোচনা, সম্পর্কের ক্ষতি, আত্মসম্মান হারানোর ভয়। এই অবস্থাকে লেখক বলেন দ্য পুশ অ্যান্ড পুল অফ অ্যাডিকশন। সেখানে আপনি নিজের মধ্যেই দ্বন্দ্বে থাকেন। মনে হয় আমি চাচ্ছি ছাড়তে, কিন্তু আরেকটা অংশ আমাকে ধরে রাখছে। এই অনুভূতি স্বাভাবিক। এই দ্বন্দ্বই বোঝায় আপনি জেগে উঠছেন। আজকে শেষবার, কাল থেকে সব বন্ধ। তেমন ক্ষতি তো কিছুই হয়নি এখনো। আমি তো কাউকে কষ্ট দিচ্ছি না। এই কথাগুলো আজ শক্তির ছদ্মবেশী কণ্ঠস্বর, যা শুধু একটা কাজ করে, আপনাকে আবার ওই চক্রে ফিরিয়ে নিয়ে যায়। লেখক জোর দিয়ে বলেন আপনি এই কণ্ঠকে আলাদা করে চেনা শিখুন। এটিকে সত্য বলে মেনে নেবেন না। এই চক্র একদিনে গড়ে ওঠেনি, তাই ধৈর্য আর সচেতনতা ছাড়া এটি কাটবে না। সিদ্ধান্ত নেওয়ার আগে একটা খাতা নিন, লিখে ফেলুন বরং আমাকে কি দিয়েছে আর কি নিয়েছে। প্রশ্নগুলো হতে পারে আমি কতটা সময় এই জিনিসে ব্যয় করেছি, আমি কতটা সম্পর্ক হারিয়েছি, আমি কতটা গোপনীয়তা নিয়ে বাঁচছি, আমি কি এখনো নিজেকে ভালোবাসতে পারি। এই অনুশীলন আমাদের চোখ খুলে দেয়। যেখানে আনন্দ ছিল সাময়িক, কিন্তু ক্ষতি ছিল গভীর, নীরব এবং দীর্ঘস্থায়ী। এই লিখিত সত্য আপনাকে ভেতর থেকে শক্তি দেয়। আপনি শুধু বলতে পারেন না আমি ছাড়ছি, আপনাকে পরিকল্পনা করতে হবে আমি কিভাবে ছাড়বো। লেখক কিছু দিক নির্দেশনা দেন। নাম্বার 1, ট্রিগার চিহ্নিত করুন। আপনি কখন বেশি দেখেন? একাকিত্বে, চাপের সময়, বিরক্তিতে। এই ট্রিগার চিহ্নিত করে সেই সময়টা নতুন কিছু দিয়ে প্রতিস্থাপন করুন। নাম্বার 2, পরিবেশ বদলান। আপনার ফোন, ল্যাপটপে প্যারেন্টাল কন্ট্রোল, পর্ন দেখার অ্যাপ ডিলিট করুন। ওয়াইফাই বন্ধ রাখুন নির্দিষ্ট সময়। নাম্বার 3, কারোর সঙ্গে কথা বলুন, বিশ্বাসযোগ্য একজন বন্ধু, থেরাপিস্ট বা সাপোর্ট গ্রুপে জয়েন করুন। বলুন আমি লড়ছি, পাশে থেকো। এই 3টি কাজ আপনাকে প্রথম পদক্ষেপে সহায়তা করবে। ভবিষ্যতের চিত্র আঁকুন। আপনি কেমন মানুষ হতে চান? লেখক এখানে এক অসাধারণ অনুশীলন দেন। চোখ বন্ধ রাখুন, কল্পনা করুন আপনি পণমুক্ত, আপনি আপনার সঙ্গীর সঙ্গে হাসছেন, আপনি আত্মবিশ্বাসী, শক্তিশালী, আপনি গোপন কিছু লুকিয়ে রাখছেন না, আপনি জীবনের প্রতিটি অংশ উপভোগ করছেন। এই ভবিষ্যতের চিত্র আপনার মধ্যে আশা ও উদ্দেশ্য জাগাবে। লেখক বলেন পরিবর্তন শুধু পিছনে ফিরে তাকানোর নয়, সামনে এগিয়ে দেখা। পুরনো আমি ভুল করছিলাম, কিন্তু নতুন আমি শিখেছি। এই অধ্যায়ে অন্যতম সংবেদনশীল অংশ ফরগিভিং ইয়োরসেলফ। আপনি ভুল করছেন, আপনি নিজেকে কষ্ট দিয়েছেন, হ্যাঁ, কিন্তু আপনি এখন বদলাতে চাইছেন। এটাই সবচেয়ে বড় সত্য। লেখক বলেন নিজেকে মারবেন না, নিজেকে ভালোবাসুন। আপনি একজন সংগ্রামী, একজন বেঁচে থাকার প্রধান মুখ্যম। এই ক্ষমা, এই প্রেম, এখান থেকেই শুরু হয় পুনর্জন্ম। ছোট্ট পদক্ষেপ, বড় অগ্রগতি। লেখক বড় সড়ো প্রতিজ্ঞা করতে বলেন না। তিনি বলেন এই সপ্তাহে একদিন পণ ছাড়বো। রাতে টেনশন হলে সেটা অন্যভাবে সামলাবো। রাতের ঘুমের আগে ফোন দূরে রাখবো। এই ছোট্ট পদক্ষেপগুলো একদিন গড়ে তুলবে একটা নতুন জীবনের ভিত্তি। এই অধ্যায়ের শেষ অংশে লেখক বলেন আপনি যদি পণ ছাড়ার সিদ্ধান্ত নেন, আপনি কেবল একটা অভ্যাস ছাড়ছেন না, আপনি নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছেন। আপনি বলছেন আমি আর লুকিয়ে বাঁচবো না, আমি সত্যিকারের সম্পর্কটা চাই, আমি নিজেকে ভালোবাসতে চাই। এই সিদ্ধান্ত মানে নিজের জীবন নিজের হাতে নেওয়া। এই বইটি শেষ হয় এক চমৎকার কথায়। থেমে যাওয়ার সিদ্ধান্ত মানে এই নয় যে আপনি হেরে গেছেন, বরং এটাই প্রমাণ করে আপনি এখন প্রস্তুত জয়ী হওয়ার জন্য। এই ছিল দ্য ফ্রন্ট ট্র্যাপ, বইয়ের গভীর সাহসী এবং জীবন বদলানোর কিছু শিক্ষা। পর্নের ফাঁদ যে কতটা নিঃশব্দে আমাদের আত্মবিশ্বাস, সম্পর্ক এবং মানসিক শক্তিকে কেড়ে নেয় তা আজকের আলোচনার স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু সুখবর হলো এই ফাঁদ থেকে মুক্তি সম্ভব যদি আমরা সচেতন হই, সাহসী হই এবং নিজের সত্যিকারের চাহিদাকে বুঝতে শিখি। যদি এই ভিডিও আপনাকে কিছুটা হলেও চোখ খুলে দিতে সাহায্য করে, তাহলে এই ভিডিওটিকে লাইক করুন, আপনার সাপোর্টটি জানান এবং সবার সাথে শেয়ার করুন। কমেন্টে লিখুন আপনি কিভাবে এই বিষয় নিয়ে চিন্তা করবেন। আর এমন সাহসী, গভীর এবং জীবন বদলানোর বইয়ের সারাংশ পেতে এক্ষুনি অডিয়াসকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আছি অডিয়াসের সাথে, আপনারাও থাকুন। ধন্যবাদ।